হ্যাঁ, সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে ओम আমরা সবাই করতে পারি এটা। कात्तपेयं महाधृतिं घंटारि सर्वपापकन प्रणतस्मै दिवाकरं दिव्य शंखतुषारतं खितदानवसंभवं नमामि सचनं भक्त संपूर्णमुकुटभूषणं धरणी गर्भस्थ संभूतं विद्युत कुंज समप्रभं मारं शक्ति शक्तिहस्तं लोहितं नमाम्यं प्रियंगुकलिकाश्यामं रूपिणं प्रतिमां बुधं सौम्यं सर्वगुणप्रतं तं नमामि सचनं सुतं देवतानां निशानं च गुरुकर्णाकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हेमकुंद मुदलगं वेतनं परमं गुरुं सर्वशास्त्र प्रवक्तारं भार्गव प्राणमहं नीलांजय चयकर्तं रविपुत्र समग्रं छायाया गर्भसंभूतं तं नमामि शनिचरं अर्धकायं महाघोरं सर्वदित्य विमर्दकं कीटां सुदंगृतं तं राहु प्रणमं पलाशधूपसङ्काशं तारकग्रह विमर्दकं रौद्र रोदत्मकं कुरुं तं केतु प्रणमं ओम नमो नवग्रह। দাদা, টপিক কি আজকে? আজকে রাশির শেষ ক্লাস, রাশির বাকি তথ্যগুলো দিয়ে আজকে ইয়ে নিব, জন্ম তারিখ নিব, নিয়ে এটা বাস্তবিক কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখিয়ে দেবো আর কি। ঠিক আছে। আজকের জি ক্লাসের স্যার, জি পরে স্যার। গ্রহের ক্লাস হবে আর কি। আপনার বোর্ড দেখতে পাচ্ছেন? পাচ্ছি হ্যাঁ, স্যার। আপনারা দেখুন, বোর্ডে হচ্ছে মেষ রাশি হচ্ছে পজিটিভ রাশি, তারপরে সৌম্য এই বৃষ রাশি হচ্ছে নেগেটিভ, ওইভাবে লিখে নিন। মেষ, মিথুন, সিংহ, তারপর হচ্ছে তুলা, চোখ বানিয়ে লিখবো? ধনু, আর হচ্ছে কুম্ভ, এগুলো হচ্ছে পজিটিভ রাশি। স্যার, এভাবে চোখ বানিয়ে তো লিখবো? চক আলাদাও বানিয়েও লিখতে লিখতে পারেন, পারেন? এমনিতেও লিখতে পারেন। চক লিখতে বানিয়ে পারেন। লিখলে আপনার বিচার করতে সুবিধা হবে, পরবর্তীতে যখন বিচার হবে তখন সুবিধা হবে। জি ঠিক আছে। স্যার, জি স্যার। আপনার বোর্ডটা একটু দেখান। এই যে বোর্ড, হ্যাঁ, জি, এখন দেখতে ব- পাচ্ছি। বোর্ডটা ফিক্স করতে হবে, কারণ যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তারটা চলে আসে স্ক্রিনে। আপনি ডাবল ক্লিক করুন, আমার আমার নামের উপরে ডাবল ক্লিক করুন, তাহলে অন্য কারো নাম আসবে না, যেই কথাগুলো আসবে না। আপনি ডাবল ক্লিক করুন আমার নামের উপরে। স্যার, এখানে মেশের ক্ষেত্রে বিষম ওডিডি সাইন, এটার জন্য বুঝলাম না স্যার। অড সাইন, অড সাইন, অড সাইন, ও ডাবল ডি, অড। অড শব্দের অর্থ যে বিষম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাইন মানে হচ্ছে রাশি। একটা অড হবে, একটা ইভেন হবে। স্যার আপনি বলে দেন, আমি লিখে লিখে নেবো। হ্যাঁ, লিখুন, মেষ রাশি হচ্ছে পজিটিভ রাশি, বিষম রাশি, ক্রূর রাশি, পুরুষ রাশি, বিজুর রাশি। ক্রুরো ক্রুরো। ক্রূর, হ্যাঁ। তারপর হচ্ছে পুরুষ, তারপর হচ্ছে বিজুর।
বিজোড়। আর ক্রূর অড রাশি সাইন ক্রূর। যেটা, এটা হচ্ছে বিষমের ইংরেজি হচ্ছে অড সাইন। তারপরে বৃষ রাশি হচ্ছে স্ত্রী রাশি, জোড় রাশি, সমরাশি, সৌম্য রাশি এবং নেগেটিভ রাশি। স্ত্রী রাশি, চর রাশি, সমরাশি, নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ, এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে দেখুন, নেগেটিভ। যেটাতে প্লাস চিহ্ন আচ্ছা। দেওয়া আছে সেটা পজিটিভ, যেখানে মাইনাস আচ্ছা। চিহ্ন দেওয়া আছে সেটা নেগেটিভ। হ্যাঁ। কিন্তু স্যার, 2 নম্বরটা আবার একটু বুঝাবেন স্যার, বলবেন একটু? বৃষ রাশি হচ্ছে আপনার স্ত্রী রাশি, জি। তারপরে হচ্ছে জোড় রাশি, তারপর হচ্ছে নেগেটিভ রাশি, তারপর হচ্ছে সমরাশি, তারপর হচ্ছে ইভেন সাইন, তারপর হচ্ছে সৌম্য রাশি। স্যার এখানে কি হবে স্যার, বিশ্বটা কি স্যার ক্রুর হবে, মানে ক্রুরোর এটা কি পরিবর্তে কি হবে স্যার? বিষমের নিচে হচ্ছে ক্রুড়, ক্রুড়। এটা তো বুঝছি স্যার, মানে বৃষের ক্ষেত্রে বৃষের ক্ষেত্রে হবে সৌম্য। সৌম্য। হ্যাঁ সৌম্য। আচ্ছা আচ্ছা। এইবার চরিত্র কিন্তু দুইটাই, বাকিগুলো এইভাবে লিখে নিন। একটা প্লাস একটা মাইনাস, প্লাসের মধ্যে প্লাসের চরিত্র হবে, মাইনাসের মধ্যে মাইনাসের চরিত্র হবে। দুইটা লিখতে পারলে বাকিগুলো ওইভাবে লিখে নিন ধারাবাহিক ভাবে। প্রত্যেকটা প্লাস হবে অড সাইন, প্রত্যেকটা মাইনাস হবে ইভেন সাইন। স্যার সিংহ রাশিতে কি হবে? জি স্যার, হয়েছে স্যার। আবার লেখা হলো। হয়েছে।
সবার লিখা হলে বলবেন। স্যার আমার হয়েছে স্যার। একজনের হলো, দেবাশিস দার হলো। হয়েছে স্যার, হয়েছে। বাংলাদেশ মাছ আমাকে বের করে নিয়ে গেছিল না, বের করে নিয়ে গেছিল আমাকে তো মনে করি। মিউট করো, অংশুবাবু মিউট মিউট করো। করে রাখুন। প্রসেনজিৎ বাবু আপনার ভিডিও অফ কেন? স্যার প্রণাম নেবে, একটু টেকনিক্যাল প্রবলেম আছে স্যার, এই জন্য অফ আছে স্যার। আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে একটু চেহারা দেখাইয়েন, আমরা তো চিনতে হবে আপনাকে। হ্যাঁ ঠিক আছে স্যার। সবাই কি লিখতে পারছেন? আমি লিখছি, লেখা শেষ স্যার, বলতে পারেন। সবার লেখা শেষ হয়েছে, আলোচনা যাব। জান স্যার। আমরা নেটের প্রবলেমের জন্য স্যার লিখতে পারি না। দেবাশিস বাবু যদি একটা ছবি লিখুন দিতে তাড়াতাড়ি। পারেন। দেবাশিস বাবুর লেখাটা একটু ছবি এটা গ্রুপে দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে, আপনি নিয়ে নিন, ঠিক আছে? আপনি আগে দুটো লিখুন না, মেষ রাশি লিখুন আর বৃষ রাশি লিখুন, তাহলে আপনার সুবিধা হবে। তা মেষের মতো এরকম প্লাস চিহ্ন যেটা আছে, একটা রাশি পর পর একই চরিত্র। মেষের যে চরিত্র, মিথুনের একই চরিত্র, তারপরে একই চরিত্র। স্যার তাহলে একটু বলুন লিখে দিই, স্যার। মেষ রাশি হচ্ছে পজিটিভ রাশি, তারপর হচ্ছে বিষম রাশি, তারপর হচ্ছে ক্রূর রাশি, তারপর হচ্ছে পুরুষ রাশি, তারপর হচ্ছে বিজুর রাশি। ঠিক আছে, এটা হচ্ছে অড সাইন। আর বৃষ রাশি হচ্ছে স্ত্রী রাশি, জোর রাশি, নেগেটিভ রাশি, সম রাশি, ইভেন্ট সাইন এবং সৌম্য রাশি। এই হচ্ছে দুই প্রকার রাশির দুই প্রকার চরিত্র এখানে লেখা আছে। এখন বাকিগুলো লিখে নিন। প্লাস মাইনাসটা তো স্পষ্ট দেখাই যায়, যেখানে প্লাস আছে সেখানে মেষের চরিত্র হবে, যেখানে মাইনাস আছে সেখানে বৃষের চরিত্র হবে। বা প্রত্যেকটা রাশির সমসপ্তমটা একই হবে, যদি মেষ। আরে সমসপ্তমে যাচ্ছেন কেন, এত গভীরে যাচ্ছেন কেন? ওটাই, ওটাও শতাব্দ হয় স্যার। যেমন মেষ রাশির মেষ। পরে বৃষ হচ্ছে নেগেটিভ, আবার মিথুন হচ্ছে পজিটিভ, তারপরে হ্যাঁ হচ্ছে একটা কর্কট হচ্ছে নেগেটিভ, আবার সিংহ হচ্ছে পজিটিভ। কন্টিনিউ, পর্যায়ক্রমে কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কন্টিনিউ।
স্যার আর একবার একটু বললে ভালো হতো স্যার। কন্টিনিউ। মেষ হচ্ছে পজিটিভ রাশি, বিষম রাশি, অড সাইন, ক্রূর রাশি, পুরুষ রাশি, বিজুর রাশি। আর বৃষ রাশি হচ্ছে স্ত্রী রাশি, জোর রাশি, নেগেটিভ, সম, ইভেন সাইন, সৌম্য রাশি। স্যার সৌম্যের ইংরেজি কি? সম, দন্ত সম। একজন সৌম্যের ব্যক্তি সমভাবাপন্ন কিনা সবার প্রতি আপনি বুঝতে হলে তার রাশির চরিত্রটাকে দেখতে হবে। স্যার তাহলে আহ, উম, মেষ মেষ মিথুন মানে একটার পর একটা বাদ দিয়ে এগুলো হচ্ছে সব এই সমস্ত হ্যাঁ হ্যাঁ, বৈশিষ্ট্য ওইভাবেই যুক্ত লিখবেন। ছিল। মেষের পরে মিথুন, মিথুনের পরে সিংহ, সিংহের পরে তুলা, তুলার পরে হচ্ছে ধনু, ধনুর পরে হচ্ছে কুম্ভ। ওইভাবে লিখুন। আরেকটা লাইন করে নিন তাইলে আলাদাভাবে। বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি। এবার লিখতে পারলেন? হ্যাঁ স্যার লিখেছি স্যার। এবার দেখুন, প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির হচ্ছে প্রথম যে ইয়েটা হচ্ছে পজিটিভ রাশি। পজিটিভ শব্দটা দ্বারাই তো আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। মানে ওই রাশির যারা জাতক আছে তারা একটু পজিটিভ থটের হবে, তাদের চিন্তাধারা পজিটিভ হবে। তো তাদের চিন্তাধারা হবে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট চিন্তাধারা হবে তাদের। পরাধীনতা তাদের মধ্যে থাকবে না। আবার অপরদিকে বৃষ রাশি হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে পরাধীন। ঠিক আছে, তাদের মধ্যে একটু নেগেটিভ মাইন্ড থাকবে, তারা অন্যের অধীনস্থ থাকবে। আর মেষ রাশি যারা, তাদের অন্যের সহজে নিজেকে অন্যের অধীনস্থ করবে না। ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা নতুন কিছু একটা করতে চাচ্ছেন। ঠিক আছে, পাঁচজন মিলে ধরেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে নতুন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো স্যার। তো যারা পজিটিভ চিন্তার মানুষ তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে যে স্যার আমরা আছি। কিন্তু যারা নেগেটিভ চিন্তার মানে যাদের বৃষ রাশি, তারা একটু সময় নিয়ে ভেবে চিন্তে তারপর আনসারটা করবে। আর পজিটিভ রাশি মানুষ, তারা কিন্তু তৎক্ষণাৎ চিন্তা করতে পারে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারা। তারপর হচ্ছে বিষম রাশি। বিষম মানে হচ্ছে কি, মানে সমতার যে ঘাটতি। অড সাইন, অড শব্দটা কিন্তু আমাদের সমাজে বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, যদি আমরা যখন মানে স্কুল কলেজে কারোর জন্য সিট রাখার জন্য বলতাম যে আমার জন্য সিট রাখবেন, তখন অনেকেই বলতো যে না, এটা কেমন একটা অড অড লাগে। ঠিক আছে, অসমতা বোঝাতে এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই অড মানে অড সাইন বা বিষম রাশি হচ্ছে আপনার মধ্যে সমতা কতটুকু আছে, অসমতা কতটুকু আছে। ধরেন আপনার একজন কোন ব্যক্তির অধীনে আপনি এটা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন। তো এটার যে ম্যানেজমেন্ট যে করবে, সে ম্যানেজমেন্টের ব্যক্তি সবার প্রতি সমভাবাপন্ন দৃষ্টি রাখবে, নাকি কারো কারো প্রতি উনি একটু ইয়ে করবেন, অন্যরকম
আনইথিক্যাল সহযোগিতা করবেন, এই বিষয়টা আপনি জানতে হলে ব্যক্তির রাশিটা যদি জানতে পারেন, যদি ব্যক্তির আপনার বৃষ রাশি হয় বা মেষ রাশি হয়, দুই রকম ব্যাপার হবে। বিষম রাশি হলে তিনি কিছুটা করতেই পারে, দেখা গেল অনির্বাণ বাবুকে একটু সাপোর্ট দিল, আবার দেবাশিস বাবুকে একটু সাপোর্ট দিল না। আবার যদি বৃষ রাশি হয় তাহলে সবার ক্ষেত্রে সমান, এই যত ভালো সম্পর্কই হোক মানে সমদৃষ্টি থাকবে সবার ক্ষেত্রে। তারপর হচ্ছে ক্রূর রাশি। ক্রূর মানে তো বুঝতে পারছেন, মানে বেশি রাগান্বিত বা বেশি আক্রমণাত্মক। মানে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিরিয়াল সিলার থাকে, মানে কিলার থাকে, সিরিয়াল কিলার, তারা ওই যে পাথর দিয়ে মানুষের মাথা থেতলে মেরে ফেলে, মানে আক্রমণ আঘাত করবে, সেটা হচ্ছে ক্রূরতার সহিত, মানে মানুষকে খুব বেশি আঘাত দিবে এবং একদম নির্দয় নিষ্ঠুর ভাবে আঘাত দিবে। আর হচ্ছে সৌম্য, সেও আঘাত দিতে পারে, কিন্তু তার আঘাত দেওয়াটা হবে মিষ্ট ভাষায় আর কি। সে প্রিয়ভাষী হবে, আর সে কঠোরভাষী, রুক্ষভাষী, কর্কশভাষী হবে। ঠিক আছে? তো পুরুষটা সে হচ্ছে পুরুষের মতো সাহস, সেটা নারী হোক, সে বাচ্চা হোক। ঠিক আছে? কারণ আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসবে, তো ক্লায়েন্ট তো বয়স কত হয় বলা যায় না, মানে তার বয়স যাই হোক না কেন, সে নারী হোক বা পুরুষ হোক, তার মধ্যে পুরুষ তো সাহস, মানে অতি সাহস বা দুর্দান্ত সাহসী ব্যক্তি হবে সে, পার্সোনালি। বিজোড় মানে, বিজোড় মানে 1 2, ম্যাচটা শুধু এক এক নম্বর রাশি, এক হচ্ছে সংখ্যা। তো তার ধরেন আপনার একটা স্ট্রাকচার, তো সেটা আপনি পছন্দটা কি হবে, সেটা কি এক সংখ্যায় আপনার পছন্দ নাকি 2 সংখ্যায় পছন্দ? ঠিক আছে, অনেকেরই এরকম পছন্দের তারতম্য থাকে। বা আপনার সমস্যা সমাধান, আপনার জীবনের আগমন, এটা পরবর্তীতে পাবেন এটা, যে এগুলো কিভাবে আসবে, জুড়ে আসবে নাকি বিজুড়ে আসবে। আর বিষম এই ইয়েতে আপনার বিশ্ব রাশিতে দেখুন স্ত্রী রাশি। স্ত্রী রাশি হচ্ছে কি, মানে তার যে মাতৃমূর্তি, যে মমত্ব আছে, সেটা তার মধ্যে থাকবে। কিন্তু আবার ওই যে স্ত্রী হচ্ছে সহ্য শক্তি সম্পন্ন। সন্তান জন্ম দেওয়া কিন্তু সবচেয়ে নাকি ব্যথা, মানে সন্তান জন্ম দেওয়ার যে ব্যথাটা সবচেয়ে কষ্টকর, এটা সবাই স্বীকার করে, আবার মেডিকেল সায়েন্সও স্বীকার করে, আমাদের সকল ধর্ম স্বীকার করে যে একজন মা যে সন্তান জন্ম দেয় সেটা সবচেয়ে আহ পীড়াদায়ক। কিন্তু এই পীড়াটা কিন্তু একজন স্ত্রী সহ্য করতে পারে। কাজেই এই স্ত্রী রাশি যাদের আছে, সে পুরুষই হোক আর নারী হোক, তার কিন্তু সহ্য শক্তি বেশি। সে কিন্তু জীবনে অনেক কিছু মানে কষ্ট সহ্য করতে হবে। আপনার কাছে একজন লোক আসলো, তার ধরেন এই যে কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে স্ত্রী রাশি। এখন আপনি আপনি তাকে জিজ্ঞেস করলেন, ধরেন আপনি চলার পথে আপনাকে জিজ্ঞেস করলেন, বিয়ের অনুষ্ঠানে গেলেন, যে দাদা আমার হাতটা একটু দেখুন না, তো আপনার মানসিকতা মেন্টালি আপনি সেরকম প্রস্তুত না। ঠিক আছে? তো আপনি বললেন রাশিটা কি করে, কন্যা রাশি। ভাই, আপনাকে অনেক কিছু কষ্ট সহ্য করতে হবে, অনেক কিছু সহ্য করার পরে তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে, অনেক ব্যথা সহ্য করতে হবে। ওই একটা কথা বলে দিন, বুঝে নেবে যে আপনি চেম্বারে আসতে হবে। আর চেম্বারে আসলে তারপর 500 টাকা ভিজিট নিয়ে নিলেন। ঠিক আছে? কিন্তু ওই এটা ক্ষেত্রটা প্রস্তুত করার জন্য এই শর্টকাট ইয়েগুলো, থিওরি গুলো জানতে হবে। ঠিক আছে? আপনি যখন বলবেন যে আপনাকে অনেক কিছু কষ্ট সহ্য করতে হবে, হ্যাঁ, এটা তার রাশি চরিত্র, এটা সে বুক করবে। যদি তার কন্যা রাশি হয়, তাকে এটা বুক করতে হবে, মানে তার, এবং তার সে, যেহেতু রাশি হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের মন, যদি লগ্ন হয় তাহলে সে সার্বিকভাবে সে এগুলো বুক করবে। যদি রাশি হয় তাহলে মানে ধরেন তার সাথে এরকম কোনো কিছু হচ্ছে না, তথাপিও তার মনে হবে যে তার তার সঙ্গে নেগেটিভ আচরণ হচ্ছে। ঠিক আছে? যারা নেগেটিভ রাশি, এই নেগেটিভ রাশির ব্যক্তিরা পরাধীন, পরাধীন বলতে মানে ধরেন কেউ তাকে অধীনস্থ করতে চায়, সেটা সম্ভব, তাকে অধীনস্থ করে নিতে পারে। এই পরাধীন ব্যক্তি যারা আছে, তারা যদি জীবনে সাফল্য করতে চায়, তাহলে তাকে ঠেলতে হবে। ধরেন আপনার একজন মা বাবা আসছে, তার সন্তানের রাশি হচ্ছে মকর রাশি, নেগেটিভ রাশি। ঠিক আছে? বা আপনাকে কোনো জায়গায় বললো যে আমার তো সন্তানের নেগেটিভ হ্যাঁ, রাশি মকর ধনঞ্জয় রাশি। দাদা, আপনি একটু মিউট করে রাখেন, ধনঞ্জয় দাদা। শুধু আপনার ছবির স্ক্রিনে ভাসি আসে, তুমি মিউট করে রাখেন। তো এই মকর রাশির জাতক, আপনি কি বলবেন যে দাদা আপনার সন্তানকে কিন্তু একটু ঠেলতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। যদি সাপোর্ট না দেন তাহলে আপনার সন্তান এগোতে পারবেন।
আর সে যদি পরীক্ষায় নাম্বার কম পায় আর মা বাবা যদি বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, আসলেই তার দ্বারা কিচ্ছু হবে না। মা বাবাকে বলতে হবে না তুমিও পারবা, এই পরীক্ষায় নাম্বার কম পাইছে তাতে কিছু যায় আসে না, তুমিও পারবা। এটা নেগেটিভ রাশি পজিটিভ রাশি এইভাবে দেখে আপনারা বলবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সমরাশি। এই যে বৃষ রাশি বা প্রত্যেকটা যে সমরাশি, এই সমরাশি জাতক কিন্তু সমভাবাপন্ন হবে, ঠিক আছে। এই যে আমাদের গুরুজি, ওনার কিন্তু সমরাশি, ডক্টর কেসি পাল, ওনার লগ্ন সমরাশিতে পড়ছে। তো উনি কিন্তু সব ছাত্রের প্রতি সমভাবাপন্ন। আমাকে বেশি ভালোবাসে, নিরুজ দাকে কম ভালোবাসে, বা আপনার দেবাশিস দাকে বেশি ভালোবাসবে, ধনঞ্জয় দাকে কম ভালোবাসবে, এটা ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে। মানে কোনো ধরনের এক্সট্রা সাপোর্ট আদায় করবেন স্যারের কাছ থেকে, এটা ভাবার কোনো কারণ নাই। একদম সবার প্রতি সম দৃষ্টি রাখবে উনি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সৌম্য, আর হচ্ছে ক্রূর। ক্রূর তো বললাম যে ইয়ে একদম নেগেটিভ মাইন্ডের, সে যে দুইটা কথাও যদি বলে সেটাও অত্যন্ত পীড়াদায়ক হবে অন্যের জন্য। কিন্তু সৌম্য রাশি কিন্তু বিপরীত। সৌম্য রাশির মধ্যে একটা শান্ত ভাব থাকবে। সে হয়তো আপনাকে তার যে বক্তব্য সে বক্তব্যটা উপস্থাপন করবে কিন্তু অত্যন্ত প্রিয় ভাষায়, ঠিক আছে। সে সত্য বলবে কিন্তু সত্যটা হবে প্রিয়। মানে একটা কথা আছে কি, মানে মানুষকে জুতার বাড়ি দেওয়া হবে কিন্তু সেটা মিষ্টি হবে, জুতার বাড়ি খাইও মানুষ বলবে যে মিষ্টি লাগছে মিষ্টি লাগছে, ঠিক আছে। এটা একটা প্রচলিত একটা কথা বললাম, এটা আমার বাবার কাছ থেকে শোনা। এরকমই সৌম্য ভাবাপন্ন যে ব্যক্তিরা আছে না, তারা আপনাকে মানে প্রত্যেক এরকম রাশির ব্যক্তি অন্যকে তার যে কথা বলার সেটা বলে নেবে। যদি রাগ করে বা আঘাত পায় তাহলে আঘাতের প্রত্যুত্তর সে দেবে, কিন্তু এত শান্ত এবং সৌম্য ভাষায় দিবে মানে অন্যরা এটা বুঝতে পারবে না। যদি আহ, খুব গভীর চিন্তার মানুষ না হয় তাহলে অনুধাবন করতে পারবে না যে আসলে আমাকে কি বলছে, এবং খুব বড় ধরনের আঘাতের কথা যে বলে ফেললো এটা বুঝতে পারবেন। ওই বাঁশ কাটা তো প্রিয় হয়ে গেল এরকম। একটা গল্প আছে কি, আপনার একজন জ্যোতিষকে এক রাজা ডাকালো আর কি। তাকে বললো যে আপনি তো অনেক বড় জ্যোতিষ, আপনি দেখুন তো আমার আয়ু রেখাটা, আমার কতদিন আমি বাঁচবো। তখন জ্যোতিষ বললেন যে আপনি তো অনেক দিন বাঁচবেন, একেবারে বহুদিন, 120 বছর 30 বছর বাঁচতে পারেন, কিন্তু আপনার তো দুর্ভাগ্য, আপনি আপনার সমস্ত সন্তানের মৃত্যু দেখবেন, আপনার স্ত্রীর মৃত্যু দেখবেন, আপনার নাতি পুতিও তারা তারা তাদের মৃত্যু দেখবেন, আপনি একদম একদম দুর্ভাগ্যবান ব্যক্তি। আপনি এত মানে মানে পরিবারের কাউকে আপনি আর জীবিত দেখবেন না, আপনি জীবন সায়নে দেখবেন আপনার আপন বলতে কেউ নাই। রাজা বললেন এত দুঃসাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে আঘাত দেওয়ার মতো কথা বলছো, তাকে জেলে পুরে দেবে। আর একজন জ্যোতিষ আসলেন, বলল যে দেখো তো আমার আয়ু রেখাটা দেখে বললো আমার আয়ু কিরকম। তো উনি বললেন রাজামশাই আপনি অত্যন্ত ভাগ্যবান, আপনি অত্যন্ত ভাগ্যবান, আপনার সৌভাগ্য একদম আমি দেখছি মানে উজ্জ্বল সৌভাগ্য। কিরকম উজ্জ্বল সৌভাগ্য, যে আপনি কিন্তু আপনার স্ত্রী সন্তান সবাইকে আপনি ইয়ে করতে পারবেন, তাদের একদম জীবনের এ টু জেড আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন, তাদেরকে সময় দিতে পারবেন, চিকিৎসা বলেন তাদের সেবা শুশ্রূষা, তাদের খাবার দাবার এভরিথিং সব দিক দিয়ে তাদের একদম মৃত্যু পর্যন্ত তাদেরকে আপনি সময় দিতে পারবেন। আপনার নাতি পুতি এবং একদম পঞ্চম পুরুষ পর্যন্ত আপনি দেখে যেতে পারবেন, আপনি এতটাই সৌভাগ্যবান। কথা কিন্তু দুজনেই একই বললো, কিন্তু একজন বলল প্রিয় ভাষায় আর একজন বলল অপ্রিয় ভাষায়। তো প্রিয় ভাষায় বলার কারণে ওই শেষের যে জ্যোতিষী তাকে পুরস্কৃত করা হলো, আর প্রথম জ্যোতিষী জেলে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইবার হচ্ছে কি আপনার একটা জন্ম তারিখ দিন একজন, ঠিক আছে। আমরা যা শিখলাম রাশির এই পর্যন্ত, তো সেগুলা বাস্তবে মিলে কিনা, আপনারা জন্ম তারিখ যেটা দিবেন সেটা নিজেদের পরিচিত কারো জন্ম তারিখ দিবেন। যদি নিজেদের জন্ম 27 তারিখ, জুলাই একটা মিনিট, যদি নিজেদের জন্ম তারিখ দেন তাহলে এটা হাইড রাখবেন, ঠিক আছে। কারণ আপনার বিষয় সবার সামনে ওপেন করার প্রয়োজন নেই, ঠিক আছে? শুধু আমাকে এটা আমাকে বলতে সবাইকেই সত্য মিলছে কিনা আমাদের থিওরির সাথে এটা বলবেন। এবার তারিখটা বলুন অনির্বাণ বাবু বলুন। 27 জুলাই 1995। 27/7/1995।
1995। 1995। সময় বিকেল 5টা। 5 PM। হ্যাঁ, এবার সিলেট। আপনাদের কাছে যার যার কাছে আছে সফটওয়্যার আছে, আপনারা হরোস্কোপটা বের করুন স্থানটা একজন। বলুন, স্থান বলুন, জন্মস্থান। স্থানটা সিলেট। বলুন। সিলেট বিভাগ। সিলেট বিভাগ। এবার হরোস্কোপটা বের করুন একজন। ওনার স্যার পূর্ণ নামটা আমাদেরকে যে লাগবে না স্যার? কি ওনার পূর্ণ নামটা লাগবে না? নাম বেশি একটা দিয়ে দেন, তাইলেই চলবে। জি, ঠিক আছে। আমাদেরকে যে গত ক্লাসে দিয়েছিলেন যে একটা অ্যাপস, হরোস্কোপ এন্ড অ্যাস্ট্রোলজি, এটাতে হ্যাঁ, আসলে ভুল আসে। আমাদের যে অ্যাস্ট্রোসেজ যে একটা ইয়ে আছে, এটার মতো আসে না, ভুল আসে না ইয়েটা। লগ্ন সঠিকই আসে। আমি লগ্ন দিয়েছিলাম আর কি, ট্রাই করেছিলাম, দেখছি ভুল আসে। লগ্ন সঠিকই আসে। শুধু পক্ষটা ভুল আসে, পক্ষ। শুক্লপক্ষ আসলে হ্যাঁ, কৃষ্ণপক্ষ হয়, কৃষ্ণপক্ষ হলে শুক্লপক্ষ হয়। আরটা ঠিক আছে। এইখানে বুঝতে হবে, এখানে মাসের হিসাব করা, যে মাসটা কি হিসাবে গণনা করা হচ্ছে, পূর্ণিমান্ত না অবস্যান্ত। এই জন্য এটা ভুল দেখায়, আসলে ওনাদের হিসাবে ঠিক আছে। আচ্ছা। বের করছেন কেউ, না বলবো? বলুন স্যার। জয়ন্তদা লিখবেন? একটা মিনিট দাদা, শুধু লগ্নটা বলুন নাকি? লগ্ন ধনু। লগ্ন ধনু সবাই লিখে নিন, লগ্ন হচ্ছে ধনু। ছক তৈরি করে ফেলুন খাতায়। সব লিখতে হবে না, শুধু লগ্নপতি, লগ্নের অবস্থান লিখুন। এবার লগ্নপতিটা দাদা কোথায় আছে? লগ্নপতি আছে দ্বাদশে, বৃশ্চিকে, বকরি। লগ্নপতি দ্বাদশে বৃশ্চিকে, বকরি। বৃহস্পতি। বক্রিটা করে আসেন। এই হচ্ছে বৃহস্পতি, এই হচ্ছে লগ্ন। দাদা চন্দ্র। চন্দ্র হচ্ছে কর্কটে, দগ্ধ। চন্দ্র হলো কর্কটে। রবি। রবি চন্দ্র দগ্ধ তো। রবিও কর্কটে। কর্কটে, হ্যাঁ। অমাবস্যা জন্ম। এবার কে ব্যাখ্যা করবেন বলুন? লগ্নের ব্যাখ্যাটা করুন। এই ব্যক্তির লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ঠিক আছে? ধনু লগ্নে জন্ম, মানে লগ্ন হওয়ার কারণে, শুধু ধনু লগ্নে মানে ধনু লগ্নে জাতক হওয়ার কারণে তার মধ্যে কি কি গুণ থাকবে, কি কি ঘাটতি থাকবে, সেটা বলুন। একটা মিনিট। সাহস করে করুন, সামান্য ব্যাখ্যা। স্যার এখানে যেহেতু ধনু লগ্ন স্যার, তাহলে তার প্রকৃতিতে হবে, তার প্রকৃতি হবে সে পজিটিভ প্রকৃতির মানুষ হবে। এবং পুরুষ স্বভাব বিশিষ্ট, একটু বলিষ্ঠ দৃঢ় স্বভাব বিশিষ্ট হবে। সেই সাথে একটু মানে ক্রূর স্বভাব থাকবে, একটু রাগান্বিত, বা হ্যাঁ, একটু মানে যেহেতু যেহেতু ক্রূর রাশি, একটু ক্রূর স্বভাব থাকবে। সেই সাথে বিষম প্রকৃতির হবে, যে সম প্রকৃতির একটু না, একটু একটু মানে কিছুটা পক্ষপাতিত্ব থাকবে তার। বিষম বিষম প্রকৃতির হবে। এবং হ্যাঁ, বিজোড়, বিজোড় যে ক্ষেত্রে বললেন, বিজোড়টা তো আমি বলতে পারলাম না স্যার, বাকি
ব্যাপার হচ্ছে সে পজিটিভ রাশি, সে প্রথমে হচ্ছে পজিটিভ। পজিটিভ চিন্তার মানুষ হবে, সে তার হ্যাঁ, চিন্তাধারা সব পজিটিভ থাকবে, সে স্যার। অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন চেতা মানুষ হবে। ঠিক আছে। বিষম মানে হচ্ছে তার মধ্যে কিছুটা পক্ষপাতিত্ব থাকবে। যদি তার 5 জন বন্ধু থাকে, দেখা দেবে মানে আড়ালে সে 3 জন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে, বাকি 2 জনের সমালোচনা করছে, এরকম। ক্রূর রাশি হওয়ার কারণে তার রাগটা একটু বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। রাগ তো প্রত্যেক মানুষেরই আছে, কিন্তু তার মধ্যে ক্রূরতা থাকবে। সে যখন রাগের বহিঃপ্রকাশ ঘটাবে, সেটা আক্রমণাত্মক হবে, মানে নিষ্ঠুর প্রকৃতির হবে। পুরুষ রাশি, পুরুষ রাশি মানে এমনিতেই হচ্ছে একজন এই রাশির জাতক যদি পুরুষ হয়, তাহলে তো এমনিতেই পুরুষদের একটু স্বভাব বেশি থাকে, যেহেতু আমাদের সমাজে পুরুষ শাসিত। আবার যদি সে এই ধনুরাশি হয়, তাহলে তার মধ্যে পুরুষ উচিত সাহস যেটা, এটা আরো বেশি থাকবে। আর যদি নারী হয়, তাহলে নারীর মধ্যে কিন্তু যে সাহসটা হবে, সেটা হবে পুরুষ উচিত সাহস। অর্থাৎ আপনি দেখুন, আমাদের সন্ধ্যার পরে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা বাসা থেকে বেরো না, কিন্তু আবার অনেক নারী দেখবেন রাত্র 9টা তো 10টা পর্যন্ত ইয়ে করতে পারে, তাদের বিভিন্ন ওয়ার্কের ক্ষেত্রে তারা এরকম সাহসী ভূমিকা নিতে পারে। তো এরকম সাহসী ভূমিকা নিতে পারবে যাদের এই পুরুষ রাশি পড়ে, যে সমস্ত নারীদের ক্ষেত্রে। ধরেন একা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যাওয়া, একা ফরেন কান্ট্রিতে বেরোনো, এগুলো কিন্তু সব মেয়েরা পারে না, কিন্তু যাদের পুরুষ রাশি আছে তারা কিন্তু পারে। ধরেন আপনার একটা মেয়ে মানে ইয়ে করলো, মানে আপনার কি বলে, স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যাবে, লন্ডন যাবে, কানাডা যাবে। তার মা বাবা বলছে যে আমার মেয়েটা তো আদরে, ও আসলে একা একা গিয়ে থাকতে পারবে কিনা। ঠিক আছে, তখন আপনি আনসারটা কিভাবে দিবেন? আপনাকে তো আনসার দিতে হবে, এবং আপনার আনসার কিন্তু ভবিষ্যতের সাথে মিলতে হবে। আপনি বলে দিলেন কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে পারবে। আপনি দেখলেন যে সে অনার্সে মানে এসএসসি তে প্লাস, ইন্টারে প্লাস, মানে তার রেজাল্ট খুব ভালো, রেজাল্টের উপরে ভিত্তি করে তো তার সাহস হবে না। ঠিক আছে, আপনি ধরে নিলেন যে সেই রকম, কিন্তু তার হচ্ছে মকর রাশি। ঠিক আছে, আর তার সহ্য ক্ষমতা আছে, কিন্তু বিদেশ গিয়ে সে কান্নাকাটি করছে। তখন আইসা বললো যে জ্যোতিষ মহাশয়, আপনি যে বলছিলেন আমার মেয়েটা থাকতে পারবে, তো থাকতে তো পারছে না, ও তো কান্নাকাটি করে। ঠিক আছে, ওই বিষয়টা আপনাকে দেখতে হবে। তার লগ্নটা কি? লগ্ন যদি পুরুষ লগ্ন, পুরুষ রাশি হয়, তাহলে তার মধ্যে কিন্তু পুরুষোচিত সাহস থাকবে। পরবর্তীতে আরো বিচার আসবে, আপনার লগ্নে কোন রাশি বসে আছে, পজিটিভ না নেগেটিভ, এটা ভাব বিচারের সময় আমরা শিখবো। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। ঠিক আছে। দ্বিতীয়, তার পদক্ষেপ গুলো কি হবে? ঠিক আছে। কেউ আছে সাহসী দেখবেন বলে। দুইটা কাজে, মানে যে যে যখনই যে পদক্ষেপ নেয় একসঙ্গে দুইটা। আবার কেউ আছে মানে সিঙ্গেল একটা পদক্ষেপ নিবে, এটা সমাপ্ত করে আবার দ্বিতীয় ভাবে এগিয়ে যায়। ঠিক আছে। তো এই হচ্ছে মানে ধনুলগ্নের একটা প্রাথমিক তথ্য দিলাম। বাকিটা নিরুজ দা একটু বিশ্লেষণ করুন। নিরুজ দা হ্যাঁ, বলুন। একটু বিশ্লেষণ করুন, এই লগ্নটাকে বিশ্লেষণ করুন আর একটু। লগ্ন লগ্নের তো আরেকটা বললে জিনিস রয়ে গেছে, বলেছিলেন। আমরা যে ক্লাস করেছি রাশি, যেমন এটা হচ্ছে দেবতক, এটা হচ্ছে আপনার অগ্নি, দেবতক এই অগ্নি। অগ্নি, এটা হচ্ছে আপনার এই কি বলে, অগ্নিরা রাশি। অগ্নি হবে। পৃথিবী বায়ু জল, হ্যাঁ দুইটাই তো। এই রাশিয়ার হ্যাঁ, আয়নের, আয়ন এবং পদার্থ ভিত্তিক যে দুইটা দেখলাম, তো সব মিলিয়ে একটু ইয়ে করুন। এখানে কয়টার ব্যাখ্যা পেলাম আমরা? বিষমের ব্যাখ্যা পেয়েছি, বিদ্যুতের ব্যাখ্যা পেয়েছি, পজিটিভের ব্যাখ্যা পেয়েছি, পুরুষের ব্যাখ্যা পেয়েছি, ক্রুরের ব্যবসা পেয়েছি, ব্যাখ্যা পেয়েছি। হ্যাঁ, এখন আমরা এখানে এর আগে যে প্রধান দুইটা ভাগ দেখেছিলাম, যে রাশির পদার্থের ভিত্তিতে এবং আয়নের ভিত্তিতে, সেটা হচ্ছে উম এটা হচ্ছে দেবতক অগ্নি। মানে এই রাশির, এই লগ্নের যে জাতক থাকবে, তার আহ যদি লগ্ন বলি, তাইলে অগ্নি সাধারণত কি, অগ্নি সাধারণত আমাদেরকে আহ সবার ঊর্ধ্বে তুলে ধরে। অগ্নির কাছে কি কারো ছাড় আছে? কারো ছাড় আছে কিনা বলেন? কারো ছাড় নাই নেই স্যার। স্যার, কারো সামনে। কারো ছাড় নাই। তাহলে এই ব্যক্তি নিজেকে সবসময় ঊর্ধ্বে তুলে রাখবে, কিন্তু কিন্তু তাকে আপনি বুঝতে পারবেন না। সে সবসময় একটা জায়গা নিতে চাইবে, প্রভাব করতে চাইবে,
এবং সে এমন ভাবে আপনার ভিতর প্রভাব তৈরি করবে, তার তার যে বেসিক, তার যে ইচ্ছাটা আপনি সবসময় বুঝতে পারবেন না সে কেন কোথায় জায়গা করে নিতে চাইছে। এবং সে সবসময় তার উদ্দেশ্যে অটল থাকবে এবং সময় মতো তার খোলসও পরিবর্তন করবে সে ব্যক্তি। ঠিক আছে? সে যখন দেখবে যে না একজন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার, রাখবে। সেখান থেকে তার যখন কাজ শেষ হয়ে যাবে, সে আবার তার সাথে আবার খারাপ ব্যবহার করতে তার সময় লাগবে না। এই যে তার ডুয়েল ক্যারেক্টার, এই ডুয়েল ক্যারেক্টার তার ভিতরে এটা প্রভাবিত হবে। ঠিক আছে? আচ্ছা, এবার জন্মদায়টা দিয়ে দিয়েছেন অনির্বাণ বাবু। এই ব্যক্তির সঙ্গে এই যে রাশির প্রাথমিক যে এগুলো মিল আছে তো? হ্যাঁ স্যার, প্রায় 99% মিল আছে। আচ্ছা, তো এইবার হচ্ছে মানে আমরা এই পর্যন্ত এটা এটা যা শিখলাম মানে মিল আছে। আমরা এটা চেম্বারে বসে আমরা প্র্যাকটিস করতে কোনো সমস্যা নাই। আমাদের ঋষি মুনিরা সমস্যা যে নেই। তত্ত্ব আমাদেরকে দিয়েছেন, যে সূত্র আমাদেরকে দিয়েছেন, সূত্রের সত্যতা আমরা পেলাম। ব্যাপার হচ্ছে এটাই। ঠিক আছে। তো এবার হচ্ছে দেখুন, আমি বলেছিলাম যে আমরা ওই চর স্থির দেবতক এবং অগ্নিবৃত্তি বায়ু এই রাশির ক্লাসে বলেছিলাম যে আমরা এটা বিচার করার ক্ষেত্রে রবিকে নেব, চন্দ্রকে নেব। তো আমি রবিকে আজকে নিয়েছি, চন্দ্রকে নিয়েছি। আপনি দেখুন, রবি এবং চন্দ্র ব্যক্তির কর্কট রাশিতে পড়েছে চর রাশি, আর লগ্ন হচ্ছে দেবতক রাশি। তাহলে এই যে লগ্ন এবং লগ্নপতি হচ্ছে স্থির রাশি। তাহলে আমরা অবস্থা হচ্ছে চারটা, একটা হচ্ছে লগ্ন, একটা হচ্ছে লগ্নপতি, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে চন্দ্র। তার মধ্যে আমরা দুটো পেলাম চর রাশিতে, রবি এবং চন্দ্র। রবি হচ্ছে তার আত্মশক্তি। প্রত্যেক ব্যক্তির একটা আত্মশক্তি আছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ঠিক আছে? এখন তার যে আত্মশক্তি সেটা কেমন হবে, পজিটিভ না নেগেটিভ? রবি এবং চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে, কর্কট রাশি কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে তার স্যার আমি আত্মশক্তিটা, এক মিনিট একটু পরে আসতেছি, 1 মিনিট। চন্দ্র হচ্ছে মন, রবি হচ্ছে হ্যাঁ, আত্মা। আচ্ছা। তাহলে দেখুন তার কিন্তু এই রবি এবং চন্দ্রের যে অবস্থান যে জায়গায় পড়েছে সেটা কিন্তু নেগেটিভ রাশি। মানে তার হুম, আত্মশক্তি কিন্তু একটু নেগেটিভ। নেগেটিভ ভালো। মানে হচ্ছে কি, মানে সাহসটা কম হবে। নেগেটিভ বলতে কিন্তু খারাপ না, মানে সাহসটা কম হবে। তাকে কি হবে, সাপোর্ট দিতে হবে। এই হুম, অবস্থা যার আছে তাকে সাপোর্ট দিতে হবে। তাকে আমরা বলে দেবো তার গার্জেনকে, সে যদি বিবাহিত হয় তার সহধর্মিণীকে। ঠিক আছে? অনেক সময় তো আসে এরকম কাপল আসে, তো আমরা তাদেরকে বলে দেবো তাকে সাপোর্ট দিতে হবে, তাকে সাহস দিতে হবে। যদি তাকে সাহস দেওয়া যায় তাহলে কিন্তু এগিয়ে যাবে। কিভাবে এগিয়ে যাবে? এই যে তার হচ্ছে ধনুরাশি, ধনুরাশি প্রতীক আমরা কি পড়েছিলাম? একদম তীর ধনুক শার্প করা, লক্ষ্যের দিকে হ্যাঁ, একদম দ্রুত এগিয়ে যাচ্ছে একজন মানব। ঠিক আছে? তার হুম, লক্ষ্য স্থির। সে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারবে। কখন এগিয়ে যেতে পারবে সে? যখন তাকে সাপোর্ট দেওয়া হবে। কারণ নেগেটিভ সাইন পড়েছে তো, তাকে আপনার সাপোর্ট দিতে হবে। এবার আসুন, এটা হচ্ছে তার মন এবং তার আত্মা পড়েছে চর রাশিতে। চর মানে কি, গতিশীল। গতিশীল। তাইলে ব্যক্তি চিন্তাধারা সবসময় কি হবে, গতিশীল। একদম হুম, আহ, দ্রুত, মানে গতির চিন্তাধারা হবে। সে দেখা গেল সকালবেলা যদি ধরেন এটা যদি আপনার ইয়ে হয়, এটা তো হচ্ছে এই লগ্নের হচ্ছে আপনার অষ্টম ভাব হয়েছে তো, কিন্তু যদি এটা পঞ্চম ভাব হয়, ঠিক আছে, পঞ্চম ভাব থেকে ভাবের ক্লাসে যখন আমরা আসবো তখন দেখবেন আমরা ভাবের পঞ্চম ভাব থেকে তো প্রেম বিচার করা হয়। আর যদি এটা পঞ্চম ভাব হয় তাহলে কি হবে? সকালবেলা তার ব্রেকআপ হয়ে গেল, আর বিকালবেলা দেখবেন সে ডিজে চালায় না, নৃত্য করতেছে। সকালবেলা হাওয়া করে কান্নাকাটি করতেছে, তার ব্রেকআপ হয়ে গেছে, প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু বিকালবেলা সে ডিজে চালায় নৃত্য করতেছে। ঠিক আছে? কারণ আপনি এই কথাটা যখন আপনি একটা স্টুডেন্টকে বলবেন, একটা অনার্স পড়ুয়া স্টুডেন্ট আপনার আসলো, সে তার প্রেমের সাফল্য নিয়ে জানতে চাইলো, ঠিক আছে, তখন আপনার আগে বলবেন যে আপনার প্রেমের সাফল্য কি বলবো, আপনি তো সকালবেলা ব্রেকআপ হলে হাওয়া করে কাঁদবেন, আর রাত্রেবেলা ঠিকই ডিজে চালায় নৃত্য করবেন, পার্টিতে জয়েন করবেন। আপনার মানে কষ্ট আর সাফল্য হচ্ছে এরকম। ঠিক আছে? তো যে সকালবেলা কান্নাকাটি করে আর বিকালবেলা নৃত্য করে, তার কি আবার বুঝতেই পারছেন তার প্রেমের রূপটা কিরকম হবে, হুম, কতটা গতিশীল হবে সেটা।
ঠিক আছে। তো এই গতিশীলতাটা আপনার মাপবেন হচ্ছে এই চর রাশি। এটা হচ্ছে আবার জলরাশি। জলরাশির ব্যক্তি হচ্ছে কি, আমরা পেয়েছিলাম যে থিওরি আমরা পেয়েছিলাম শান্ত, নরম, কল্পনা প্রবণ, মানে একটু ভাবুক প্রকৃতির হবে, কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন। হুম। এবার দেখুন রবি এবং চন্দ্র দুটোই পড়েছে এখানে, তাহলে তার মধ্যে কূটনৈতিক জ্ঞান থাকবে, ডিপ্লোম্যাটিক মানে তার বুদ্ধি হবে। সে যে কোনো পরিবেশে কিন্তু, যাদের ডিপ্লোম্যাটিক বুদ্ধি আছে তারা কিন্তু সবার সাথে, কি শত্রু কি মিত্র, সব পরিবেশে নিজেকে মানিয়ে চলতে পারে। ঠিক আছে। আর একজন ডিপ্লোম্যাটের কাজই কিন্তু এটা, মানে শত্রু দেশেও আমাদের ইয়ে আছে, এই রাষ্ট্রদূত আছে, মিত্র দেশও আছে। কিন্তু এই যে এটাকে আমাদের ওই দেশের শত্রু সরকারের সঙ্গে যে আমাদের দেশের সরকারের যে মিত্রতা বা সুদৃঢ় বন্ধন, এটা কিন্তু তার বুদ্ধির দ্বারাই হয়ে থাকে। ঠিক আছে। তো এখানে রবি এবং চন্দ্র দুটার অবস্থান এখানে পড়েছে। আর লগ্নপতি হচ্ছে স্থির রাশিতে। স্থির রাশি মানে হচ্ছে মানে একটা সহ্য শক্তি সম্পন্ন এবং যে কঠিন সিদ্ধান্ত, মানে একবার সিদ্ধান্ত নিলে সে আর এটাতে নড়তে চড়তে চাইবে না। আর ধনু হচ্ছে দ্ব্যর্থক, মানে দ্বিধাগ্রস্ত। তো এই যে চারটা তিনটে অবস্থায় পেলাম, তিনটার মধ্যে একই জায়গায় আছে রবি এবং চন্দ্র, মানে তার দৃঢ়তা কোনটা বেশি, চর রাশির বেশি। তীরের অবস্থান পেলাম আমরা একটা, দ্ব্যর্থকের পেলাম একটা। ঠিক আছে। আমরা যখন একটা বিষয় কি দ্ব্যর্থকের আমি লিখেছিলাম, আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে 0 থেকে 15 ডিগ্রি হচ্ছে চর, আর 16 থেকে 30 ডিগ্রি হচ্ছে স্থির। তাইলে হুম। যদি লগ্নটা আমরা লগ্নের ডিগ্রিটা যদি দেখি, দাদা লগ্নের ডিগ্রিটা কত নীরজ দা? বলতেছি লগ্ন 15 ডিগ্রি 32 মিনিট। 15 ডিগ্রি 25 মিনিট, 32। 32 মিনিট। তার মানে লগ্নের ডিগ্রি 15 ডিগ্রি ক্রস করে ফেলছে। তার মধ্যে স্থির আছে দুইটা, তাহলে স্থিরের চরিত্র দুই প্রকার আছে, আর চর হচ্ছে দুইটা। তাহলে আমরা কিন্তু এটা তাকে মানে ওই ব্যক্তিকে প্রেডিকশন করতে গিয়ে আমাদের বলতে হবে কিন্তু যে আপনার মধ্যে বেশ গতিশীল, আপনি বেশ গতিশীল, ভ্রমণ প্রিয়, আপনি শান্ত, নরম, কোমল, আপনার যথেষ্ট বুদ্ধি আছে, আপনার ধার্মিক। জলরাশি কিন্তু ধার্মিক। ঠিক আছে। এই যে কর্কটটা হচ্ছে জলরাশি, তো তার রবি এখানে আত্মশক্তি এখানে গেছে, কাজে সে ধার্মিক হবে। ঠিক আছে। যদি ব্যক্তি মুসলিম হয়, তাকে বলবেন যে আপনি অবশ্যই আপনি নামাজ করেন, আপনার এই রোজা রাখেন, আপনার এই ধর্মাচরণ গুলো করেন। হিন্দু হলে বলবেন যে আপনি অবশ্যই সন্ধানী করেন, এগুলো দেখবেন, বলবে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর এই অনির্বাণ নব বলতে পারবেন ওই ব্যক্তি সম্বন্ধে। ঠিক আছে। আছে না তার মধ্যে ধার্মিক ইয়েস। ভাব আছে না? আচ্ছা স্যার। হ্যাঁ। তো এটা হচ্ছে, তো তার মধ্যে এই যে চর গতিশীলতা, কিন্তু গতি থামবে। একটা হচ্ছে যে গতি তো আছে, গতি থামবে কিনা, তাকে থামানো যাবে না কিনা। যেহেতু দুটো স্থির রাশি পেয়েছি, লগ্নপতি যেহেতু মানে স্থির রাশিতে আছে, মানে তার মধ্যে স্থিরতাও আসবে। একবারে যে সারা জীবন অস্থির হয়ে যাবে এরকম না, মানে গতি আছে, কিন্তু যখন তাকে বোঝানো হবে একটা পর্যায়ে তার মধ্যে সে স্থিরতা আসবে। ঠিক আছে। কোনো বিষয়ে যদি সে দেড় ভাবে এগিয়ে যেতে চায়, একদম মানে কি বলে, লক্ষ্য তো ঠিক আছে, একটা হচ্ছে অনিশ্চিত লক্ষ্য, একটা হচ্ছে সুনিশ্চিত লক্ষ্য। কোনো কারণে যদি সে অনিশ্চিত লক্ষ্যের দিকে ধাবিত হয়, তাহলে যেমন এটা অষ্টম ভাব পড়ছে, অষ্টম ভাবের কারণে কিন্তু এটা আমি বলছি। ঠিক আছে। ভাবের বিচার নাই, তারপর একটু উল্লেখ করতে হচ্ছে, যেহেতু অষ্টম ভাব, অষ্টম ভাব মানে হচ্ছে সমস্যা। ঠিক আছে। তো সে কিন্তু মানে যে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সেটা কিন্তু মানে কোনো ইজি ওয়ে না, সেটা হচ্ছে সমস্যা সংকুল পথ, যেহেতু অষ্টম ভাব। তো এই অষ্টম ভাব সমস্যা সংকুল পথে সে এগিয়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু সে নেগেটিভ লক্ষ্য নির্ধারণ করে, তো সেটা থেকে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে। তো ফিরিয়ে আনার জন্য মানে সেটা সম্ভব হবে কিনা। প্রশ্ন হচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তি দেখা গেল এরকম নেগেটিভ একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে, তার যে আত্মীয় স্বজন, তার যে অভিভাবক, তারা আমাদের কাছে জ্যোতিষের কাছে জানতে চাচ্ছে যে আমরা মানে তাকে বুঝিয়ে আনতে পারবো কিনা কোনো প্রকার প্রতিকার করে। হ্যাঁ ঠিক আছে। রত্ন টত্ন ধারণ করে বা পূজা পার্বণ করে বা অন্যান্য যে সকল প্রতিকার আছে সেই প্রতিকার দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা। তো এটা নির্দেশ করছে, যেহেতু স্থির রাশিতেও আছে তার লগ্নপতি বৃহস্পতি এবং দ্ব্যর্থক রাশি, আপনার সেখানেও স্থির রাশি, আপনার 16 ডিগ্রিতে পড়লো লগ্ন, তো তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। ঠিক আছে। এই হচ্ছে ব্যক্তির
যে সার্বিক যে চরিত্রটা সেটা বর্ণনা করলাম, প্রকৃতিটা বর্ণনা করলাম, ব্যক্তির প্রকৃতি শুধু। নেরুজদা আপনারা একটু বিশ্লেষণ করুন। এখানে একটা বিষয় খেয়াল করুন যে উনার লগ্ন কিন্তু ধনু লগ্ন, ব্যস্তক, কিন্তু পরে আমরা তার প্লেসমেন্টটা স্থির রাশিতে করেছি। দেখেন ব্যক্তির রাশি পড়েছে চর জল। চর জল মানে যে গতিশীল জল, যে তার সেই ব্যক্তি নিজের যা ক্ষমতা নাই তার চেয়ে বেশি তার চিন্তা ভাবনা থাকবে। সে তার মনটাকে সে এমন, তার চাওয়া পাওয়াটা খুব বেশি থাকবে, সেটার জন্য তার কোনো ব্যালেন্স থাকবে না জীবনে। ঠিক আছে কি অনির্বাণ বাবু? হ্যাঁ আছে স্যার। মানে তার নিজের ক্ষমতার চেয়ে তার চাওয়া পাওয়াটা বেশি থাকবে, এবং সে এমন বেশি সে উঠতে চাইবে কিন্তু তার উড়ার ক্ষমতা নাই। এই বিষয়গুলোর কারণে তার জীবনে সমস্যা নিয়ে আসবে। আচ্ছা, এবার আরেকটা জন্ম তারিখ দেন। একটা তো দিলাম, দেখলাম, আরেকটা দেন। একটা তো কাকতালীয় মিলতে পারে, আমরা আরো 2-1টা জন্ম তারিখ দেখি। স্যার 31/3/1993। একটা মিনিট। এইখানে অনির্বাণ বাবু আপনি বলেন, এখানে যে প্রেডিকশন গুলা করা হয়েছে সেগুলা কি ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আপনারা যারাই জন্ম তারিখটা দিবেন পরিচিত ব্যক্তির দিবেন, যেন আপনারা নিশ্চিত করতে পারেন যে এটা সঠিক আছে। তারিখটা বলেন তো। 31/3 কত? 31 31 03 93। 1993। হ্যাঁ স্যার। 1993। আপনার কাছে কি আছে? সফটওয়্যার আছে আপনার কাছে? 31/03/93 নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টাইম সময় বলুন, বলুন, টাইম। সময় স্থান। সময় বলুন। স্যার টাইম। সময় 12:27 মিনিট 33 সেকেন্ড। এম না পিএম? সকাল? স্যার এম, স্যার দুপুর? এম। মানে রাত্র 12টা 27? হ্যাঁ স্যার। 12টা 27 এম। আর প্লেস? স্যার প্লেস খুলনা ডিভিশন। খুলনা ডিভিশন। এইচ ইউ এল এন ই। আপনার কাছে সফটওয়্যার আছে? সফটওয়্যার ডাউনলোড করেছেন আপনি? হ্যাঁ স্যার। স্যার সফটওয়্যার কোন ডাউনলোড করলে সফটওয়্যারটা স্যার? দেখুন, দেখুন। উনি কি মঙ্গলবার রাতে জন্মগ্রহণ করেছে? মঙ্গলবার দিবাগত রাত হ্যাঁ স্যার নাকি? হ্যাঁ স্যার মঙ্গলবার রাত 12:27 মিনিটে স্যার। ওকে। দাদা এটা তো ধনু লগ্ন। এটাও ধনু লগ্ন। হ্যাঁ, মিথুন রাশি। আচ্ছা, লগ্ন ধনু। তারপরে রবি। রবি আছে মিনে। রবি মেষে। মিন মিন। মিনে। হুম। লগ্নপতি কন্যায়। একটা মিনিট। আর লগ্নপতি হচ্ছে কন্যায়। হুম। বৃহস্পতি কন্যায়। চ- চন্দ্র। চন্দ্র মিথুনে। চন্দ্র মিথুনে। চন্দ্র মিথুনে। লগ্নের ডিগ্রিটা দাদা? 11°4'। 11/4। 11/4। নাইনটিন 93।
একটা অসাধারণ ব্যাপার আছে কিন্তু এই লগ্নের জাতকের। দেখুন 4টা অবস্থা সবগুলাই দেখতো। ওনার ছোটবেলা মানে ওনার মা বাবার জন্য সমস্যা গেছে, আর প্রশ্ন করতে করতে হয়তো জর্জরিত করে ফেলছে। দ্বিধাগ্রস্ত ভাব তো একদম পুরোপুরি, টোটাল লাইফটাই দ্বিধাগ্রস্ত যাবে। কি করব আর কি করব না, এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হবে। দুইটা শার্ট কিনতে গেলেও আপনার সমস্যা হবে, একটা পোশাক কিনতে গেলেও এখানেও যদি দুইটা শার্ট দেওয়া হয় ওনাকে, সিদ্ধান্ত নিতে পারবেন না। আর যদি কিনে নিয়ে বাড়িতে আসে, বাড়িতে আইসা আবার বলবে যে না, ওই লালটা যে দোকানে রেখেছি ওইটা কিনলে ভালো হইতো, আমার আসলে লালটাই মনে হইতো, সবুজটা কেনাটা ঠিক হয় নাই। ঠিক আছে, তো তিনটা নিতে হবে, ওই ব্যক্তিকে বলে দিবেন তিনটা অপশন। ঠিক আছে, ডেলের ল্যাপটপ, এইচপির ল্যাপটপ, আর একটা কি আছে, আর একটা অন্য কোম্পানি, তিনটা কোম্পানি নিতে হবে। যদি দুইটা কোম্পানি নেই তাহলে সিদ্ধান্ত বুঝতে পারবেন ডেল নেবো না এইচপি নেবো, ডেল নেবো না এইচপি নেবো। ঠিক আছে, যখন তিনটা আসবে তখন আবার সুবিধা হবে। আর আগেরটা যার ছিল অনির্বাণ বাবু, তাকে বলবেন না প্রতিদিন মার খোঁজ খবর নিতে। অষ্টমী চন্দ্র থাকলে মার সাথে একটু মতদ্বৈততা হয়, মায়ের খোঁজ খবর নিতে, মা কেমন আছেন, খেয়েছেন কিনা, অসুখ টসুখ আছে কিনা। ঠিক আছে, মানে রুটিন করে মায়ের খোঁজ খবর নিলে তার প্রতিকার হয়ে যাবে, চন্দ্রের প্রতিকার হয়ে যাবে। আর সাঁতার যদি না জানে তাহলে যেন পানিতে খুব মানে বিপদ আছে, অষ্টমী চন্দ্র কিন্তু ব্যক্তিকে পানিতে ডুবিয়ে মারতে পারে। ঠিক আছে, অষ্টম তো পানিতে, মৃত্যুর ভাব, কাজেই না পানিতে ভয়। আবার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে মারক ভাব। আচ্ছা, ওইটা কে দিয়েছেন এই ইয়েটা? প্রসেনজিৎ বাবু? হ্যাঁ স্যার। নীরজ দা, এটা ইয়ে করুন, বিচার করুন। চালান, আপনি চালাই যান, আমি ফাঁকে ফাঁকে বলবো আর কি। এমডি আবুলিশন, আবুলিশন ভাই আপনি বলুন, বলুন। স্যার আমি এতটা আপনি যেভাবে গুছাইয়া গ্রহের ক্ষেত্রগুলো বুঝান ওইটা ওইভাবে ধরতে পারবো না। না, ওইভাবে বলতে হবে না আপনার, আপনার বলছি কি, আপনি এখানে বললেই, এখানে তো আমরা সবাই নিজের মানুষ, এখানে বললে আপনার প্র্যাকটিস হবে। আপনি যতটুকু আপনার ব্রেনে আসছে, ক্যাচ করতে পারছেন, সেটুকু বলুন। একটা বিষয় আমি বলি, আমি যখন স্যারের চেম্বার যাই, ক্যাসিবল স্যারের চেম্বারে, দেখি উনি 1 মিনিটের ভিতরে টোটাল বিষয়টাকে দেখে ফেলে, কিন্তু আমার কিন্তু 10 মিনিট লাগে। ঠিক আছে, মানে আমি প্রেডিকশন শুরু করি 5 থেকে 10 মিনিট পরে, কিন্তু উনি 1 মিনিটের ভিতরে এভরিথিং বলে দিচ্ছে, দুই স্যার মিনিটের আপনারা ভিতরে লিখা আপনারা এটা কমপ্লিট করে প্র্যাকটিস দিচ্ছে। করতেছেন স্যার, এগুলো আপনাদের অনেক মানে সব রিলেশন গুলো একত্রে নিয়ে আসেন। যেমন ধরেন আপনি যে এই চারটা দেখে এই যে সম সৌম্য স্ত্রী জোর বিজোর একত্রে নিয়ে আসছেন, এই টেকনিকটাই আমি এর আগে এইভাবে শিখি নাই। আমি আলাদা আলাদা শিখছি, যার ফলে আমার ম্যাচিউর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট ইটস এ নাইস যে আপনি একটা রাশির ভিতরে সবগুলোকে নিয়ে এসে ব্যাখ্যাটা দিচ্ছেন। তো হ্যাঁ, আমার তো জন্য এটা এগুলা নতুন এডিশন এবং ভালো জিনিস স্যার এটা। এটা একদম বেসিক, কিন্তু আপনি যদি বেসিকটা ভালোভাবে আমরা না জানি তাইলে পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে, আমি এটা বুঝতে তাইলে পারতেছি, এই গ্যাপ গুলো আমার একটু মানে ফিল আপ করার প্রয়োজন আছে স্যার। আমি আপনার পিছনের রেকর্ড গুলা কয়েকটা ক্লাসে জয়েন করতে পারি না, বাট পিছনের রেকর্ড গুলো আমি দেখে নিয়েছি। আপনি বলেন স্যার, আমি ওইরকম পারবো না আর কি। অন্য কেউ একজন বলুন, মানে আপনারা যত ইয়ে আলোচনা করবেন ততই কিন্তু আপনারা লাভবান হবেন। ঠিক আছে, স্যার আমি এর আগে একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলুন। যে আমরা যে যখন যে আমাদের অ্যাপসের সার্চ করব, তখন ওই যে 31/3/1993 রাত্রি 12:27 AM। আপনি কে বলছেন, কে? আমি অনির্বাণ বলছিলাম। আপনার ভিডিও কি অফ? ও না, বলেন, হ্যাঁ বলুন। রাত্রি 12:27 AM। হ্যাঁ, তো আমরা তখন আমাদের যে অ্যাপসটা, এটা কি স্যার আসলে 12:27 দিয়ে হলে তো আপনার পরের 1 তারিখ হয়ে যায়। আমি বলছি, আপনি শুনেন, এখানে হচ্ছে 31/3, তারপর হচ্ছে 1993।
আপনি 12টা 27-এর জায়গায় লিখবেন, টাইমের জায়গায় লিখবেন 24 ওভারে দেওয়া আছে তো টাইমটা। হ্যাঁ আপনি এখানে ডাবল জিরো, তারপরে দিবেন 27, হ্যাঁ ডাবল জিরো তারপর 27, তারপর ডাবল জিরো, তারপরে হচ্ছে এটা খুলনা বাংলাদেশ, মানে ওই যে প্লেসের আমি জায়গায় বুঝতে পারছি স্যার। ইয়ে টাচ। হ্যাঁ, আমি এখানে আমি খুলনা এই জিনিসটা বাংলাদেশ বুঝতে, আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ অ্যাপস এর বলুন। ক্ষেত্রে হয় কি, অ্যাপস এর ক্ষেত্রে হয় কি, যদি আমি 12টা 27 দেই, তাহলে হুম অ্যাপসটা আসলে আহ, কি মনে করেন আজকে রাত্রে 12টাটা দেখাবে নাকি পরের দিনেরটা দেখাবে? যেমন আমি স্যারের মানে কি? ক্ষেত্রে দেখেছি ঢাকাতে যাওয়ার পর, আমি স্যারের ক্ষেত্রে দেখেছি যে আমি নিয়ে গেছিলাম আর কি 2-3 জন। তো উনার 16 ডিসেম্বর ছিল জন্ম, রাত্রে 12টা 3 মিনিটে। উনি সার্চ যখন করেছিলেন তখন করেছিলেন স্যার 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর, হ্যাঁ হ্যাঁ সেটাই তো। 17 ডিসেম্বর করেছিলেন। হ্যাঁ, সেইটা তো আমরা এখানে কনফার্ম করলাম যে উনার মঙ্গলবার রাতে জন্ম হয়েছিল কিনা। তারপরে উনি টাইমটা ঠিকই দিছে, সেই কারণে টাইমটা উনি কারেকশন করেই দিছে, আমাদের ডেটটা কারেকশন করেই দিছে। ঠিক ও আছে, আচ্ছা। হ্যাঁ এখানে কিন্তু ও আপনি আচ্ছা আচ্ছা। উনি ডেটটা 31 তারিখ মানে কারেকশন করেই দেখাচ্ছে, আমাদের দিছে। মানে হিন্দু শাস্ত্র মঙ্গলবার মতে দিবাগত 30 রাত তারিখে জন্ম। বুধবার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। না না, 30 তারিখ বাংলা দিবাগত বাংলা রাত্রে, তারিখটা ঠিক 30 হবে। তারিখ ছিল মঙ্গলবার। আর হ্যাঁ আহ, আপনার রাত্র 12টার পরে হওয়ার কারণে সেটা 12 হয়ে যাবে বুধবার। আপনি যখন ইয়েটা বের করবেন, হ্যাঁ তো যখন বের করবেন প্রিন্ট আউট করবেন, তখন দেখবেন এখানে বুধবার লেখা আছে। উনি তো মঙ্গলবার জন্ম তারিখ বলবে আপনাকে, হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখবেন লেখা আছে বুধবার। বুধবার, হ্যাঁ এখানে ঠিক আছে, সেটাই। একটা একটা বিষয় আপনাদের আমাদের ক্লিয়ার হওয়া সনাতনী প্রয়োজন। পঞ্জিকা মোতাবেক হচ্ছে মঙ্গলবার, কিন্তু অ্যাপস থেকে যে কাগজটা ইয়েটা বেরোবে সেটা হবে বুধবার। বুধবার, ঠিক আছে, সেটাই। শুধুমাত্র শুধুমাত্র আমরা এই ডেটটা নিব, নিউমারোলজির ক্ষেত্রে আমাদের এই 12টার পরের ডেটটা কাউন্ট হয়। ঠিক আছে, আর জ্যোতিষ মতে উনার জন্মবার মঙ্গলবারই ঠিক থাকবে। আর মঙ্গলবার। বাংলা তারিখ মতে, হ্যাঁ, জ্যোতিষ মতে মানে এখানে যদি এরকম কারেক্ট আন্তর্জাতিক মঙ্গলবার, মতে বুধবার, কিন্তু জ্যোতিষ হ্যাঁ মতে মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার। আর আরেকটা বাংলা বিষয় হচ্ছে, তারিখটা তো ঠিকই থাকবে। অ্যাপসটা যারা ডাউনলোড করেছেন তারা একটা সেটিংস অপশন আছে, দেখেন অনির্বাণ বাবু, আপনি পেয়েছেন সেটিংস অপশনটা? পুরো অ্যাপটা স্যার একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, সেটিংসটা দেখুন আপনি। আর অ্যাপস এর নামটা একটু সেটিংস জানতে চাচ্ছিলাম। কি? অ্যাপস এর নামটা। ওই যে অ্যাস্ট্রোলজি হরোস্কোপ। অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ। হরোস্কোপ আপনি যেটা ডাউনলোড মানে করেছেন সেটাই, সেটার সেটিংসে যান। আমার কাছে তো করা স্যার অ্যাস্ট্রোসেজ, ওইটা। ও, অ্যাস্ট্রোলজি হরোস্কোপ নাই? কারো এইটা কাছে নাই আছে স্যার। অ্যাস্ট্রোলজি হরোস্কোপ? যদি যান তাকে, তাহলে সেটিংসটা ঠিক করে নিন, আমি বলে দিচ্ছি। আচ্ছা সেটিংস বলুন, ঠিক আমি না করলে আসবে না। আচ্ছা আচ্ছা স্যার। যেমন ল্যাঙ্গুয়েজ, আপনি সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে নেবেন, তারপরে চার্ট স্টাইল ইস্ট ইন্ডিয়ান করে নেবেন, তারপরে অয়নাংশ করে নেবেন অ্যান্সিলারি, হরোস্কোপ করবেন ইকুয়াল, লুনার মান দিবেন চৈত্রাদি, আর রাহু কেতু নোটস দিয়ে দিবেন, মেরিস্টাল করবেন জন্মভূমি পঞ্চাঙ্গ। এই সেটিংসটা করে নেবেন। এই সেটিংসটা না করলে একটু উল্টা পাল্টা আসবে, ভুলভাল আসবে। আপনার অ্যাপসের সেটিংসটা ঠিক করে নিতে হবে। আপনারা যে স্যার প্রিন্ট আউট করেন যেটা, ওইটা কি হরোস্কোপ এন্ড অ্যাস্ট্রোলজি দিয়েই করেন? এটার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ। আপনারা যেটা যেটা দিয়ে আপনারা চেম্বার করেন স্যার, ওইটা। আমি যেটা করি সেটা তো মানে পেইড কি আর কি, ল্যাপটপে যেটা করি সেটা পেইড, ল্যাপটপে কিন্তু কোনো ফ্রি ওইগুলো সফটওয়্যার নেই। পেড সফটওয়্যার, ওইগুলো পেড এগুলো সফটওয়্যার, ওটার এগুলো জন্য হচ্ছে ও পেইড আচ্ছা কিনে সফটওয়্যার। নিতে হয়। ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ল্যাপটপে কোনো আর ফ্রি সফটওয়্যার নাই স্যার, আমাদের একটা ফ্রি সফটওয়্যার দিতে পারেন ল্যাপটপের? আর ল্যাপটপে কোনো ফ্রি সফটওয়্যার হয় না। ল্যাপটপে আছে একটা, ল্যাপটপে আপনার ইয়ে হচ্ছে, এটা হচ্ছে ওই লাইটসেন মাইন্ড জগন্নাথপুরা। স্যার, ওটা তো ভালো। জগন্নাথপুরা নামে জগন্নাথ একটা পুরা, সফটওয়্যার আছে। ওটা তো স্যার খুব কঠিন স্যার, ওটা জগন্নাথ তো পুরা আছে ইনস্টল পাবেন, করা। পাবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ স্যার, ওটা ইনস্টল করা আছে, ওটা কঠিন সফটওয়্যার একটা, কিন্তু সবই আছে, দুনিয়াদারি সবই আছে ওটার ভিতর। কিন্তু আপনাকে জগন্নাথপুরা বুঝতে হলে অনেক অনেক বুঝতে আচ্ছা, সময় আপনারা লাগবে। ক্লাসগুলো করুন। জগন্নাথপুরা হ্যাঁ। আমি যতটুকু আমি বুঝি, আমি সেটিংসটা বুঝিয়ে দিই।